তো তার নিচে একজন কমেন্ট করেছে, কানকার চালা পাকিস্তান চালা যা। আমি অনেকক্ষণ পড়েছি, কানকার চালা পাকিস্তান চালা যা। তারপরে বুঝলাম শিক্ষাটা দরকার, গালাগালি দিতে হলো। কানকার চালা ওটা নয়, বানানটা তো অন্তত ঠিক করে লেখ ভাই, বানানটা তো লিখবি। সিপিএম এর ব্রিগেডের ভিড়ের সাথে আপনি সবচেয়ে বেশি মিল পাবেন নিজের আত্মীয়দের। বিয়েতে, পৈতেতে, অন্নপ্রাশনে আসবে, খাবে, জীবনে কোনো কাজে লাগবে না, ভোট বাক্সে শূন্য, কোনো কাজে লাগবে না জীবনে, ভোট বাক্সে শূন্য, কিন্তু ব্রিগেড ভরাতে এসছে। এই মুহূর্তে নতুন কিস্তি, সেকুলারের বাচ্চা। মজা আছে ভাই, যাই বলে, বলে আনন্দ, রাগ হয়ে যায়, সেকুলারের বাচ্চা যা। মাও খুব চিন্তিত, মানে আমার মা, এটা মনে হচ্ছে পিসির গাড়ি, এইভাবে ব্যাঘাত নালে ঘটাতো না। যাই হোক, ভিডিওটি করা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এই রাজনৈতিক স্যাটায়ার ভিত্তিক ভিডিওতে যে সকল রাজনৈতিক কথা বলা হয়েছে তাতে কেউ আঘাত পেলে খুশি হব। বুঝবো কানকাটাদের আঁতে ঘা দিতে পেরেছি। এর ফলে আমার পিছনে রাজনৈতিক নেড়িদের উস্কে দিলে তা আমার নিম্নস্থলের একটি কেশও উৎপাটিত করতে পারবে না। কিছু হলে কেস খায় রোদ, পেট ভরে আম আদমি, শেষ পাতে নেতা বেড়ে দিয়ে যায় পাকাতে তুলের চাটনি। বিনি পয়সায় আমাদের দেয় আমাদেরই পয়সা, বুদ্ধি ঠাসা মাথা আমাদের, কুমড়ো হতা है जैसा आम आदमी। আমি আদমি, আম আদমি, আমি আদমি, আম 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 আদমি, আম আদমি, আমি আদমি, আম আদমি, আমি আদমি। আচ্ছা, এর মধ্যে আমি একদিন এই শোটা যখন করব ঠিক করেছি, তো আমি প্রথমে খুব চিন্তায় ছিলাম যে এই শোটা করব, ভিড় হবে কি না, লোকজন কতটা আসবে। তো আমাকে প্রথম বৃষ্টি এই বুদ্ধিটা দিয়েছে, যে বলছে দেখ সিপিএমের মিটিংয়েও তো ব্রিগেডে ভিড় হয়, তো তোরটাই হবে না, দরকার নেই যে এসে তাকে তোর সাথে সহমত হতে হবে, ভিড় বাড়ানো নিয়ে কথা, আসবে, খাবে, দাবে, চলে যাবে, কাজে লাগবে না। ওই জন্য আমি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদেরই রেখেছি, পুরো একদম সিপিএমের ব্রিগেডের ভিড়, আসবে, খাবে, দাবে, চলে। এবং সিপিএমের ব্রিগেডের ভিড়ের সাথে আপনি সবচেয়ে বেশি মিল পাবেন নিজের আত্মীয়দের। বিয়েতে, পৈতেতে, অন্নপ্রাশনে আসবে, খাবে, জীবনে কোনো কাজে লাগবে না, ভোট বাক্সে শূন্য, কোনো কাজে লাগবে না জীবনে, ভোট বাক্সে শূন্য, কিন্তু ব্রিগেড ভরাতে এসছে। বলছে নিমন্ত্রণ করেছে, চলে এসেছি পাঞ্জাবি পরে। আবার সবাই কিন্তু একটা দেখবে, ওই যেমন বরযাত্রীকে বরপক্ষ ধুতি পাঞ্জাবি, ওরকম লাল জামা, লাল পাঞ্জাবি, সব পাশে পাশে দাঁড়িয়ে আছে এবং ঝান্ডা হাতে। তারপরে ফান্ডা শেষ, পুরো ধান সব শেষ। আচ্ছা, তো পরবর্তী বিষয়ে আসি। এই মুহূর্তে এই চাকরি, সরকার, এগুলোর থেকেও যেটা সবচেয়ে ভারতবর্ষে মেন ইস্যু বলা যায়, বা আসল জিনিস, সেটা কি কেউ বলতে পারবে? কোস্তাব? হ্যাঁ, না না, যুদ্ধর থেকেও বড় বিষয় আছে, আইপিএল। কি বলছি, যুদ্ধ 3 দিন হওয়ার পর আইপিএল থামাতে হয়েছে। প্রথম দিনে বাকি সব থেমে গেছে, চাকরি বাকরি, বাজার, খাওয়া দাওয়া, শুধু আইপিএল থামেনি ভাই। কিন্তু হ্যাঁ, মানে এটাও ঠিক, এই কিছুদিন আগে আইপিএল এবং পিএসএল নিয়ে একটা বক্তব্য বেরিয়েছে। আমিও বিশ্বাস করি আইপিএল আর পিএসএল এর মধ্যে কোনো তুলনা হয় না। আইপিএল যদি আম্বানির বিয়ে হয়, পিএসএল আমার বিয়ে, ঠিক আছে? ওই দুটোর মধ্যে কোনো মানে কোনো তুলনাই করা যায় না। এবং মানে আইপিএল এত বড় একটা যুদ্ধ, যে যুদ্ধ থেমে যেতে পারে তবু আইপিএল থামবে না। মাঝখানে 7 দিনের একটা বিরতি দিয়েছিল, আমরা এই শোয়ের মাঝে যেরকম একটা চায়ের বিরতি দেবো, ঠিক আছে, সেরকম একটা বিরতি, তারপর আবার আইপিএল শুরু হয়েছে। তো এই আইপিএলের সবচেয়ে রোমাঞ্চকর চরিত্রকে নিয়ে আমি একটু আলোচনা করব ছোট্ট করে। তো সেই রোমাঞ্চকর চরিত্রের নাম হচ্ছে যজুবেন্দ্র চাহাল, ঠিক আছে? মানে ভারতবর্ষ কেন, পৃথিবীর একমাত্র ক্রিকেটার, পৃথিবীর বলছি, যে 2টো গার্লফ্রেন্ডের সামনে হ্যাটট্রিক করেছে। প্রথম হ্যাটট্রিক করেছিল বউয়ের সামনে, পরেরটা করেছে এখন নতুন গার্লফ্রেন্ডের সামনে। এই ক্রিকেটার কিন্তু গোটা পৃথিবীর ইতিহাসে কেউ নেই। কি ঠিক বলেছি কৌস্তব? বল, তুই তো জিকে নিয়ে কাজবাজ করিস, ঠিক আছে, ঠিক বলেছি তো? ব্যাস, তুই হ্যাঁ বলেছিস মানে তাহলে অসুবিধা নেই। আমি দুজনকে মেনে চলি, স্ট্যান্ড আপ কমেডিতে তুই আর কমেন্টে ভদ্র, বাকি আর কিছু চাই না আমার জীবনে, ঠিক আছে? যাই হোক, তো হ্যাঁ, এই যজুবেন্দ্র চাহাল কিছুদিন আগে একটা সুগার ড্যাডি, বি ইয়োর ওন সুগার ড্যাডি পড়ে গিয়েছিল, ঠিক আছে? তো ওইটা দেখেই
আমার একটা বন্ধু বলছে যে ওইটা দেখেই নাকি বিরাট কোহলি ঠিক করেছে যে আমি সব কিছু থেকে রিটায়ার নিয়ে বউকে নিয়েই থাকবো। ঠিক আছে, মানে ওর বউ যদি অত কোটি টাকা চাইতে পারে, তাহলে যদি বিরাটের কাছে অ্যালুমিনি চাওয়া হয় কি হতে পারে বলতে, তার থেকে দুটো টেস্ট ক্রিকেটও ছেড়ে দিলাম, T20ও ছেড়ে দিলাম, দেখাচ্ছে আমার খরচটা কম। আমাদের মধ্যে মধ্যবিত্ত ভাবনা, ট্যাক্স বাঁচানো, বলছে আমার খরচ কম, অ্যালুমিনি কম। ঠিক আছে, মানে এবং সত্যি মানে বিরাট কোহলির রিটায়ারমেন্ট নিয়ে যে পরিমাণ কথা খরচা হয়েছে, যুদ্ধ আর তারপরে বিরাট কোহলির রিটায়ারমেন্ট, এবং বিরাট কোহলি কিন্তু দেখিয়েছে যে ওই সৃজিত মুখার্জির একটা সিনেমা, কয়েকজন কে কে দেখেছে আমি জানি না, হেমলক সোসাইটি, যে একটা বয়সের পর ছেড়ে দিতে হয়, নাহলে ছড়িয়ে বাঁচতে হবে, এই ডায়লগটা ছিল। বিরাট কোহলি সেটা দেখিয়েছে, কাশ নরেন্দ্র মোদী এটা বুঝতো যে একটা বয়সের পর ছেড়ে দিতে হয়, নাহলে ছড়িয়ে বাঁচতে হয়। এইটা কোনো দিন যদি লোকটা বুঝতো, তাহলে বিরাট কোহলির এই ছেড়ে দেওয়াটা লাভজনক হতো। যাই হোক, তো এই মুহূর্তে আইপিএলের সবচেয়ে যেটা কথা উঠছে সেটা হচ্ছে ইডেন থেকে কেন আহমেদাবাদে চলে গেল খেলাটা। তো জয় শাহ ঠিক করেছে যে না, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলাটা হবে, ইডেন গার্ডেন্সে হবে না। কেন না, ইডেন গার্ডেনে নাকি বৃষ্টির ভুকুটি আছে, বৃষ্টি পড়তে পারে ফাইনালের দিন, আহমেদাবাদে হবে না। সেটা একটা খবরের কোনো চ্যানেল পোর্টাল তুলেছে। তার নিচে আমার ওই বন্ধু আবার একটা কমেন্ট করেছে, বলছে পিসি বলেছে এটা কলকাতা না, এটা লন্ডন। লন্ডন মানে এখন বৃষ্টির সময় নয়, এখন শীতের সময়, কী করে আপনি বলবেন? এই নিয়ে তুমুল ঝামেলা। ভাবতে পারছেন মানে কি, কোন দিকে চলে যাচ্ছে বিষয়টা। এবং হ্যাঁ, মাঝে মাঝে আমি গুলিয়ে ফেলি। আমার বাড়ি দমদম ক্যান্টনমেন্টে। আমি এই কিছুদিন আগে বাড়ি থেকে বেরিয়ে বাইক নিয়ে আসছি, একটা বন্ধু ফোন করেছে, বলছে কোথায়? আমি যে এই তো লন্ডনের ঘড়ি, সরি লেক টাউনের ঘড়ি নিচ্ছে। তো গুলিয়ে যায় মাঝে মাঝে, কিছু করার থাকে না। বাড়ির সামনে সেম টেমস নদীর মতো জল জমে, কিচ্ছু করার নেই, পুরোটাই গুলিয়ে যাচ্ছে। তো এই আইপিএল শেষ হতে চলছে এবার। এইবার যেটা সবচেয়ে বড় খবর, যে টেস্ট ক্রিকেট, ইংল্যান্ডের সাথে টেস্ট ক্রিকেট, তার জন্য নতুন টিম বাছা হয়েছে। আমার বাকি কিচ্ছুতে আপত্তি নেই। বিরাট কোহলি রিটায়ার করেছে, শুভমান গিলকে টিমে নেওয়া হয়েছে, মানে ক্যাপ্টেন হয়েছে। কিন্তু এই মোহাম্মদ শামির যে গণ্ডগোলটা, সেইটা নিয়ে বহু লোক বহু জিনিস লিখছে। তো এরই মাঝে আমার আবার ওই, এখন তো সব কিছুই কালেক্ট হয় সোশ্যাল মিডিয়া থেকে, সেইখান থেকেই হঠাৎ করে আমি দেখতে পেয়েছি, স্ক্রোল করছি, হঠাৎ করে দেখতে পেয়েছি যে স্বামী বাদ গেছে, ভালো হয়েছে। তা আমি যথারীতি ওইরকম কিছু লিখেছে, নিচে কেউ না কেউ কিছু না কিছু কমেন্টে লিখবেই। স্বামী বাদ গেছে সেইটা নিয়ে কমেন্ট শুরু হয়েছে। ঠিক আছে, একজন তার নিচে লিখেছে স্বামী তো বাদ গেছে, কদিন পরে পাঠ্য বই থেকে মুঘল বাদ দিয়ে দেবো। আমি পড়ে গেছি টেনশনে, মুঘল বাদ দিয়ে দিলে কি করে হবে? মানে একবার ভাবো, আমি ছোটবেলায় পড়েছি বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। পরের প্রজন্মকে পড়াতে গেলাম, বলছে বাবা বাবরকে। আমি কি বলবো, পাশের পাড়ায় রিক্সা টানে? মুঘল বাদ, পানিপথের যুদ্ধ হচ্ছে কার সাথে? নিজেরাই যুদ্ধ করেছে, নিজেরাই জিতেছে, মুঘল বাদ। মানে কি করে সম্ভব এটা? আমি জানতে চাইছি, মুঘল স্বামীকে বাদ দিয়ে দিতে পারিস, মুঘলটা কি করে বাদ? মানে একজন গেছে দিল্লিতে ঘুরতে, অটোওয়ালা নিয়ে যাচ্ছে ডবল পয়সা দিয়ে, দাদা তাজমহল দেখাবো। গিয়ে দেখিয়েছে, এই দেখুন তাজমহল। বলছে এটা কে বানিয়েছে? বলছে এটা যোগী আদিত্যনাথের পিডাব্লিউডির কন্ট্রাক্টররা বানিয়েছে। মুঘল বাদ, কিচ্ছু করার নেই। মুঘলের নাম আপনি নিতে পারবেন না, মুঘলের নাম নিলেই বাচ্চা জিজ্ঞেস করবে মুঘলকে। কি মুশকিল। হ্যাঁ, বাচ্চাকে বলেছেন মোগলাই খাওয়ার, বিরিয়ানি খাওয়াতে নিয়ে গেছেন, বলছে বাবা কে বানিয়েছিল? বলছে ওই তোর মা একদিন ভাতে ভাতে চাপিয়ে দিয়েছিল, হলুদ বেশি পড়ে গেছে, তারপর থেকে এটা মুঘল। মানে পারা যাচ্ছে না। এবং মানে কতটা ভয়ানক পরবর্তী ক্ষেত্রে পাঠ্য বই হতে চলেছে, আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। মানে বলছে যে পাঠ্য বই থেকে মুঘল বাদ, পিসির কবিতা ইন। ভাবুন একবার কম্বিনেশনটা, ভাবুন মুঘল চলে গেছে, পিসির কবিতা এসছে। তো এবার এইটা নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম, কোথায় গেল আবার, সব হারিয়ে ফেলি, চোতা ছাড়া কিচ্ছু মনে থাকে না। হ্যাঁ, এই তো পেয়েছি। যাই হোক, তো এই যে কবিতা নিয়ে যে লড়াইটা চলছে, কবিতা নিয়ে লড়াই চলছে, তো সবাই মানে ওই পিসির কবিতা কেন অ্যালাউ করা হবে না, এই নিয়ে অনেকে লিখছে। কেউ লিখছে না এত ভালো কবিতা কেন হবে না। তো একজন অকাঠ্য যুক্তি দিয়েছে। হ্যাঁ, বলছে পিসি যে কবিতা লেখে সেটা রবীন্দ্রনাথের থেকে অনুপ্রেরণায়। আলাম যাক, তাও মেনে নিলেন উনিও কানোর থেকে অনুপ্রেরণা নেয়। আমি তো দেখেছি রিক্সা স্ট্যান্ডে পর্যন্ত অনুপ্রেরণায় রিক্সা চলছে, সেখানে উনি বলছেন যে মানে উনি রবীন্দ্রনাথের অনুপ্রেরণা। তো আমি ওখানে কমেন্ট করলাম যে ভাই অনুপ্রেরণাটা কীরকম? তো তাতে উনি বললো রবীন্দ্রনাথ এককালে লিখেছে জল পড়ে পাতা নড়ে পাগলা হাতি মাথা নাড়ে। তাহলে উনি ঘেউ ঘেউ কেউ লিখেছে, তাতে অসুবিধা কী? অসুবিধা নেই।
তার নিচে দেখছি রবীন্দ্রনাথ ফেক প্রোফাইল থেকে লিখেছে, ছোটবেলায় লিখেছিলাম তুই বুড়ি বয়সে এসে সব লিখছিস কেন? আমার তো বয়সটা কম ছিল, মেনে নেবে লোকে, বাচ্চামো করেছি, তুই বুড়ি বয়সে এসে সব করছিস কেন? এবং ওই ফেক প্রোফাইল থেকে কিছুদিন পরে মানে এবার কি হয় দেখবেন, ওই ছোটোবেলাটা কথা থাকে না যে মানে আপনি যদি অধমের সাথে থাকতে শুরু করেন একসময় আপনি মধ্যম হয়ে যাবেন। তো ওই হয়েছে, রবীন্দ্রনাথের ফেক প্রোফাইল প্রথম দিন প্রতিবাদ করেছে, তৃতীয় দিনের দেখছি রবীন্দ্রনাথের ফেক প্রোফাইল থেকে পিসির অনুপ্রেরণায় কবিতা বেরিয়েছে। কি কবিতা একটু পড়ে শোনাই? পিসি আমায় চুরি করতে দিতে বল, কত চেটে পেরিয়েছি ভোটের মেলা, এখন শুধু ঘরে বসে বান্ধবীর সাথে করবো শুধু টাকা টাকা খেলা। আধার হলো মাদার গাছের তলায়, মাদার বোর্ড আমায় বলে অনেকে শুনি, দোকান কাটা আমি এক মন্ত্রী, জেলে বসে টাকার থলি গুনি। বুঝতে পারছেন মানে অনুপ্রেরণাটা কোন লেভেলে চলে যাচ্ছে? মানে অনুপ্রেরণার চোটে রবীন্দ্রনাথের ফেক প্রোফাইল থেকে এইসব হচ্ছে। এই রাজ্যে যেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না সেটা হচ্ছে মানুষের, যেটা আমাদের সবাই বলছে চাকরি বাকরি। এই রিসেন্টলিও মানে একটা দুর্ঘটনা ঘটে সেক্টর 5-এর কোনো একটি কারখানায়, একজন উচ্চপদস্থ কর্মী কাজের চাপ প্রেশার না নিতে পেরে সে ছাদ থেকে আত্মহত্যা করে। তো আমি ভাবলাম তারপরে হয়তো নড়ে চড়ে বসবে, আমিও সেক্টর 5-এই কাজ করি। পরের দিন আমি সেক্টর 5-এ যাচ্ছি, যখন আমি ভাবলাম তো কিছু, আমি দেখি যে অফিসটা কি বন্ধ হয়ে গেল। ও মা, অফিসে গিয়ে দেখছি ছাদে ওঠার জায়গাটা বন্ধ করে দিয়েছে, বলছে ছাদে যাওয়া যাবে না, যা কাজ করবি নিচে বসে কর, কাজ করতে হবে। এবং মানে আমি বলছি এটা কেন বলছি, এই যে রিসেন্টলি যুদ্ধ হয়েছে, খবরের চ্যানেলে সাইরেন বাজছে, বলছে মক ড্রিল হবে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, টিসিএসে মোমবাতি জ্বালিয়ে কাজ চলছে। সাইরেন, যুদ্ধ, লকডাউন, কর্পোরেটে কাজ কোনো সময় বন্ধ করা যাবে না, যা হয়ে যাক কাজ করতে হবে। তো আমি যে টেলিভিশনে কাজ করি সেই টেলিভিশন নিয়ে রিসেন্টলি একটা জোক খুব পপুলার হয়েছে, মানে মেনলি হচ্ছে খবরের চ্যানেল নিয়ে হয়েছে। তো এই যে সাংবাদিকতা, তো এই সাংবাদিকতার একটা রিসেন্টলি ক্রাইটেরিয়া বেরিয়েছে যে যদি সাংবাদিকতার চাকরি পেতে হয় কি কি করতে হবে। তো আগে কি থাকতো যে তোমাকে প্রেজেন্টেবল হতে হবে, তোমাকে গুড লুকিং হতে হবে, তোমাকে ভালো কথা বলতে হবে স্পষ্ট। এই যে ক্রাইটেরিয়াটা বেরিয়েছে তার প্রথম ধাপেই লেখা আছে তোমাকে বুম নিয়ে যুদ্ধে যেতে হবে। আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা আছি পাকিস্তানে, এই মুহূর্তে গুলি চললো। এ ভাই, ও বন্দুক নিয়ে গাছের পেছনে লুকিয়ে, তুই গাছের পাশ সামনে দুটো গুলি নিয়ে দাঁড়িয়ে কি করবি? দুটো গুলি দুদিকে উড়ে যাবে, তুই তো মরে যাবি। অদ্ভুত কাণ্ড। তার মধ্যে মানে এই রিসেন্টলি আমি একটা খবর দেখছি, বাবার সাথে বসে খবর দেখি। আমার বাবা আবার ওই মানে বাবার একমাত্র কারখানাতে রিপাবলিক ডে ছুটি থাকতো বলে বাবা ওই চ্যানেলটাই পছন্দ করে। ঘরে ঢুকিয়ে দিচ্ছে, ওটা চলছে, ভালো কথা। তো চলছে ভালো কথা, সাংবাদিক নিচে বসে খবর পড়ছে, ওপর থেকে দেখছি যাচ্ছে যুদ্ধ জাহাজ। এটা কি করে সম্ভব? এইখান থেকে যুদ্ধ জাহাজ, এখান থেকে কামান যাচ্ছে। আমি শুধু ভাবছি নলটা এদিক ওদিক হয়ে গেলেই তো গন্ডগোল। বাজবি কি করে ভাই? নলটা যদি একটু গ্রাফিক্সে এদিক ওদিক হয়ে যায় তাহলেই সমস্যা হয়ে যাবে। তো এই সাংবাদিকতার ক্রাইটেরিয়া যদি কেউ ম্যাচ করতে পারে এখনকার সময় তাহলে সে সাংবাদিক হবে। তো এর মধ্যে আমি ওই কি করবে ওরা পন্থা বার করে, এক একদিন এক একটা প্যাকেজিং করে তো সংবাদ মাধ্যম, যে আজকে এইভাবে খবর বললে ভালো চলবে, কালকে ওইভাবে খবর বললে ভালো চলবে। তো রিসেন্টলি দেখছি একটা চ্যানেল বলছে যুদ্ধের সমস্ত খবর 10 মিনিটের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে দেবো আমরা। বলছি ভাই এটা কি মানে ফুড ডেলিভারি নাকি? যুদ্ধ হচ্ছে করাচিতে, তুই 10 মিনিটে ওখান থেকে খবর এখানে পাঠাবি কি করে? কিভাবে সম্ভব? 10 মিনিটে পাঠিয়ে দেবো আমরা আপনার কাছে খবর। এবং সবচেয়ে ভয়াবহ হচ্ছে এরই মাঝে এই যে সংবাদ মাধ্যমের লোকজন আছে তাদের মধ্যে কিছু লোক কী করেছে, এই 10 মিনিটে পাঠানোর চক্করে তারা আবার একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্যাকেজিং শুরু করেছে। মানে বলছে যারা যারা আমাদের সাথে যুদ্ধ দেখতে যেতে চান তারা চলে আসুন, 3 রাত 4 দিনের প্যাকেজ, 4000 টাকা, আমরা নিয়ে যাব, দেখাবো যুদ্ধ। মানে একই সাথে সমস্ত কিছু চলছে। এবং বাঙালি যাবে আমি বিশ্বাস করি, যারা ঝড় দেখতে দীঘা সমুদ্রে গেছে বলছে কি করতে এসছেন, বলছে ঝড় দেখতে এসছি, তারা যুদ্ধ দেখতেও যাবে। এবং এই যুদ্ধ দেখতে যাওয়ার জন্য সবচেয়ে লাভবান হবে হচ্ছে অ্যাপ রাইডাররা, বাইকে। বলছে ফোন করেছে, বলছে দাদা কোথায় যাবেন? বলছে করাচি যাব। বলছে যুদ্ধ দেখতে? বলছে হ্যাঁ। বলছে ওখান থেকে খালি ফিরতে হবে, টাকাটা ডবল করে দেবেন। মানে ভাবতে পারছেন যুদ্ধ হচ্ছে ভাই, যুদ্ধ বোঝ। ওই ছোটবেলা এইটাই হচ্ছে সমস্যা, মুঘল বাদ দিয়ে দিয়েছে পানিপথের যুদ্ধের
সমস্যাটাই বুঝতে পারছে না যে যুদ্ধ কাকে বলে। বলছে একাই যুদ্ধে গেছে, একাই জিতে ফিরে এসছে। যুদ্ধের সমস্যাটা তো বুঝতে পারছে না, যেটা যুদ্ধ হচ্ছে ভাই। এবং সবচেয়ে মজার হচ্ছে 3টে চ্যানেল আছে মোটামুটি নামজাদা। একজন প্রথম দিন করাচি দখল করে ফেলেছে, আরেকজন পরের দিন ইসলামাবাদ, তারপরের দিন আরেকজন বালুচিস্তান। 3টে দখল হয়ে গেছে। এবার সমস্যায় পড়েছে চতুর্থ যে খবরের চ্যানেল আছে, তাতে একজন মহিলা অ্যাঙ্কার আছে, তিনি পড়ে গেছেন সমস্যায়। তিনি ভাবছেন 3টে দেশ তো মানে 3টে জায়গা তো দখল হয়ে গেল পাকিস্তানের, আমি কোনটা দখল করব? বলছে একটাই আছে, আলিমুদ্দিন স্ট্রিট আর যাদবপুর। ওই দুটো দখল করে নিলে কিছু তো অন্তত দখল করা হবে, আমার কিছু একটা আমার দখল করা হবে। তো এই মুহূর্তে এইরকম রেষারেষি চলছে খবরের চ্যানেলের মধ্যে। এবং তার মধ্যে যেটা একটা নতুন, সবচেয়ে আমার খুব আমার ভালো লেগেছে, আমি এমনি তো রকবাদ ছেলে, এখানে ভদ্রভাবে বলছি, তার মধ্যেও 2-4টে বেরিয়ে গেছে। আমার গ্রুমার, যে মানে আজ যার জন্য আমি স্ট্যান্ড আপ কমেডি করতে পারছি, সে আজকে দর্শক আসনে আছে। সে আমাকে ব্রেকে কানের ধারে এসে বলে গেল, তুই একজন মহামান্য লোককে একটা খিস্তি দিয়ে ফেলেছিস, ওটা কেটে দিস এডিটে। তো এই জন্য কী হয়, নতুন নতুন গালাগালি বেরালে আমার ভালো লাগে, মানে যেটা বলবো লোকে বুঝবে না। এই মুহূর্তে নতুন খিস্তি, সেকুলারের বাচ্চা, মজা আছে ভাই, যাই বলে বলে আনন্দ, রাগ হয়ে যায়, সেকুলারের বাচ্চা যা বলে আর তৃপ্তি পাবে, কিন্তু নতুন খিস্তি, মানে মজা আছে। মানে তুই সেকুলার, তার মানে তুই বাচ্চা, এবার তুই বাকিটা বুঝে নে, 2-2-4। রিসেন্টলি নাম বদল নিয়ে একটা খুব হইচই চলছে। করাচি বেকারি, যেটাকে ভেঙে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, এইখান থেকে আমি বুঝেছিলাম শুধু রাজ্যে নয়, দেশে শিক্ষার সমস্যাটা আছে। কেন বলছি, এই করাচি বেকারি ভেঙে দেওয়া হয়েছে, তো আমি ওই করাচি বেকারির ছবি দিয়ে লিখেছিলাম যে এই যে করাচি বেকারি ভেঙে দেওয়া হয়েছে, এই লোকগুলো আসলে মাইগ্রেন্ট, তারা এসছে এক সময়, তারপরে এসে 1953 সাল থেকে এখানে বেকারির ব্যবসা করছে। এটার সাথে মানে করাচি নাম আছে বলে, করাচি দখল করেছি বলে করাচি বেকারি দখল করতে হবে, এরকম কোনো ব্যাপার না। তো তার নিচে একজন কমেন্ট করেছে, কানকার চালা পাকিস্তান চালা যা। আমি অনেকক্ষণ পড়েছি, কানকার চালা পাকিস্তান চালা যা। তারপরে বুঝলাম শিক্ষাটা দরকার, গালাগালি দিতে হলো। কানকার চালা ওটা নয়, বানানটা তো অন্তত ঠিক করে লেখ ভাই, বানানটা তো লিখবি। এই যে বিদ্রোহ সব তো বানানে গন্ডগোল হয়ে যাচ্ছে। বলছে কানকার চালা পাকিস্তান চালা যা। আমি বলছি ভাই কোন ভাষায় বলছে, করাচির ভাষা নাকি? আমি কোনো শুনিনি, কে দিয়ে আছে? বলছি না, ওটা বাংলাতেই দিয়েছিল, কিন্তু গন্ডগোল হয়েছে বানানে। তো যাই হোক, এইবার কালকে আবার দেখছি মাইসোর পাক, মাইসোর পাকের নাম বদলে দিয়েছে, মাইসোর শ্রী করে দিয়েছে। আমি তারপর থেকে রাত্রে কিচ্ছু খাইনি, পাকস্থলীর নাম বদলাবো কী করে ভেবেই চলেছি। আমি কোনো সমাধানই খুঁজে পাচ্ছি না, যে পাকস্থলীর নামটা বদলাবো কী, মাইসোর পাক নয় মাইসোর শ্রী হয়ে গেল। শ্রীস্থলী বললে কি ওটা খারাপ শোনাচ্ছে না? ব্যাপারটা ঠিক জমছে না, তাই না? তো এই যে নাম বদল নিয়ে একটা সমস্যা চলছে, কিছু করার নেই। তো এরই মাঝে এই মাসে তো মাতৃদিবস, তো এই মাতৃদিবস নিয়ে আমি একটা লেখা লিখছিলাম, যে মানে যে কোনো জিনিসে সামনে মা, মাদার এগুলো যদি যোগ করে দেন, দেখবেন একটা জোর আসে। মানে সেটা মাদার ল্যান্ড, তাই না, মাদার বোর্ড, খিস্তি তো মাদার দিলে আর জোর আসবে, তো সেটা নিয়ে লিখছি। এবং এই মায়ের বিষয়টায় ভারতবর্ষে যদি কেউ পেটেন্ট নিয়ে থাকে, সে হচ্ছে এ আর রহমান। কী করে বুঝলাম? আমি রাত্রিবেলা এই শোটা শেষ করব ভেবেছিলাম জাতীয় সঙ্গীত দিয়ে। সবাইকে দাঁড়াতে বলবো, শুরুতে দাঁড়াতে বলেছিলাম, শেষেও একবার জোর জবস্তি দাঁড় করিয়ে দেবো, তাহলে মনে হবে স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে শোয়ের শেষে। তো জাতীয় সঙ্গীত, তো আমি বৃষ্টিকে মানে আমার বউকে জিজ্ঞেস করলাম, আচ্ছা শোন না, জাতীয় সঙ্গীত তো দুম করে গাওয়াটা ঠিক হবে না, এক্সটেন্ডেড পার্টটা কে গেয়েছে বা সুর করেছিলাম জানিস? বলছি এ আর রহমান। জাতীয় সঙ্গীতের এক্সটেন্ডেড পার্ট শুট করেছে এ আর রহমান, মানে পেটেন্টটা ভাবুন আপনারা। মার গানের পেটেন্ট এমন নিয়েছে, যে কোনো মা সুলভ গান শুনলেই মনে হচ্ছে এ আর রহমান ছাড়া কেউ বানাতে পারে না। কদিন পরে হয়তো বন্দে মাতরমের সুরও বলবে এ আর রহমানের বানানো, এটা কিছু করা যাবে না। এবং এই মানে মা নিয়ে যখন বলছি, আমি বলি এই মাদের নিয়ে আমি লিখতে লিখতে আরেকটা বিষয় নিয়েও যেটা আমার মাথায় এসেছিলো তখন, যে মাদের নিয়ে আমরা সমস্ত কিছু মানে ইয়ার্কি মারি, ঠাট্টা করি, মা ভালোবাসার জায়গা সব ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের একমাত্র দুঃখী মা সেটা হচ্ছে ভিনেশ ফোগাটের মা। কারণ মায়েরা কি হয়, আপনি যতই খান দেখবে এই বাবু আমার রোগা হয়ে যাচ্ছে, একটু খা। ভিনেশ ফোগাটের মা বলতেই পারছে না,
1 পয়েন্টের জন্য ওজন বেড়ে গেছিল বলে মেডেলটা পাইনি। ভিনেশ ফোগাটের মায়ের কষ্টটা ভাবুন একবার, যে কিছুতেই বলতেছে না বাবু একটু খাবার খা, বলতে গেলেই বলছে মা মেডেল পাবো না। বুঝলে এই সমস্যাটা এইরকম গভীরে মা নিয়ে। তো এই যুদ্ধ হচ্ছে, যুদ্ধর মধ্যে এটা বয়কট করছে, ও ওটা বয়কট করছে। এর আগে যতবার হয়েছে, মানে আমাদের পাশেই একটা বুড়ো মানুষ থাকেন, তিনি হট করে দেখছি তার ছেলেকে বলেছে তুই যাচ্ছিস জাস্ট প্ল্যানেটে, ওখানে ওই ডকের থেকে কোনো মাল আনবি না। কেন আনবে? মানে বলছে না ওগুলো চায়নার মাল, আমরা চায়নাকে বয়কট করেছি। জেঠুকে ডেকেছি, এসছে আমি জেঠু যে পেটিএমটা দিয়ে পয়সা দাও ওটাই চায় না, ওই ড্রামাগুলো চায় না, ওটা ওখানেই বিক্রি হয়, তুমি ভুল জিনিস বয়কট করছো। এবং বয়কটের বিষয়টা এমন জায়গায় চলে গেছে, লোক হঠাৎ করে সেদিন খবরে বলছে যদি আপনি সত্যিকারের সনাতন হন বিরিয়ানি বয়কট করুন। এইটা বলে তো দিয়েছে খবরের চ্যানেলের অফিসের নিচে ব্লগারদের ভিড়। বলছে না বিরিয়ানি যদি বয়কট করে দিয়েছে আমরা দেখাবো কি, ঝরে ঝরে ঘি পড়ছে, ঝরে ঝরে ঘি, অত ঘি ভাই হয় না তৈরি পশ্চিমবঙ্গে, যত ঘি ঝরে ঝরে পড়ে বিরিয়ানির ওপর। শুধু বলছে ঝরে ঝরে, এটা কি মানে ঘি না গম কল ঘোরাচ্ছে, শুধু ঝরে ঝরে কি করে সম্ভব আমি মাঝে মাঝে বুঝতে পারি না। তো এই রিসেন্টলি এই যে যুদ্ধটা হচ্ছিল সেই সময় আমার একটা বন্ধু হঠাৎ করে যা হয়, মানে আমরা তো আড্ডায় বসে বিভিন্ন কিছু উঠে আসে, তো আড্ডায় বসেছি, ও বলছে আমাকে একটা ভালো কথা, বলছে বলতো যুদ্ধটা এত তাড়াতাড়ি বন্ধ হলো কেন? আমি কেন বন্ধ হয়েছে বলতো? বলছে দেখ তুই মানে যে সরকার পক্ষ তারা ঠিক করতে পারছে না যে কাকে যুদ্ধে পাঠাবে, মানে কাদেরকে মুখ করলে যুদ্ধটা তারা আরও দীর্ঘায়িত করতে পারবে, জিততে পারবে। তা আমি বললাম যদি ধর প্রথমে তো একটা দলকে তো বাদই দিয়ে দিয়েছে ওরা, বলছে যাকেই পাঠাও বাংলার সরকারকে পাঠানো যাবে না, কামান দাগা ফাঁকা সব ঝেড়ে দিয়ে চলে আসবে। বলে কিচ্ছু নেই, বলছে 500 কোটি টাকার বিমান পাঠিয়েছিলাম, বলছে নেই, ইডি ডাকছে এখন 500 কোটি টাকার হিসেব মেলানোর জন্য। বলছে ওটা ডাকাই যাবে না। যে আচ্ছা হলো, ওটা ডাকা গেল না, তাহলে কাকে ডাকা যাবে? বলছে দেখ শিক্ষিত, যুদ্ধ চায় না কিন্তু দেশের হয়েও লড়বে, এরকম কারা হতে পারে? আমি বললাম দেখ তুই কি তাদের কথা বলছিস যারা বলছিল আমরা যুদ্ধের পক্ষে মিছিল বের করেছিল? বলছে না ওটা তো অন্য। আমি বলছি ধর সিপিএম গেল, সিপিএম যুদ্ধে যাবে, ঠিক আছে, কি করে যাবে, কাকে মুখ করবে? তো আমার বন্ধুটাকে আমি ভুলবশত বলে ফেলেছি শতরু। বলছে ওর বাড়ির লোক ওর সাথ দেবে না, যুদ্ধ তো অনেক পরের কথা। ও কসবাতে অ্যাক্রোপলিসের সামনে দাঁড়িয়ে যদি বলেছে ডায় যাও বাঁয়ে যাও, পিছন ঘুরে দেখছে কেউ নেই, নিজের ওয়ার্ডে ভোট পায় না, ও করবে যুদ্ধ? কি করে সম্ভব? কি করে, মানে ওকে দিয়ে যুদ্ধটা হবেই না। এবং এই যুদ্ধ নিয়ে সবচেয়ে এবার এই আলোচনা চলতে চলতে ঘরে ঢুকেছে হচ্ছে আমার বাবা, ঠিক আছে, আমার বাবা খুব যুদ্ধ নিয়ে খুব একটা প্যাশনেট ছিল। তো মানে আর যুদ্ধটা না বাঙালির মানে একদম মননে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানে আমি আমার বাবাকে দিয়ে সেটা প্রমাণ পেয়েছি। বাবা হঠাৎ করে বলছে কালকেই পাকিস্তানের পেটি আমরা দখল করে নেবো। আমি বলছি মাছের পেটিটা আগে খাও, কাটা গলায় রয়েছে, আসতে পাকিস্তানের পেটি পরে দেখা যাবে। তো এইভাবে যুদ্ধটাকে পুরো মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এবার এরই মাঝে বাবা রোজই যুদ্ধ নিয়ে কথা বলে, মা কথা বলে, রোজই শুনি যুদ্ধ হচ্ছে, মাও খুব চিন্তিত। মানে আমার মা, এটা মনে হচ্ছে পিসির গাড়ি, শিওর শট, আমি এইভাবে ব্যাঘাত নালে ঘটাতো না। যাই হোক, তো বাড়ির মধ্যে সবাই দেখছি যুদ্ধ চায় যুদ্ধ চায়। তো মা বলছে যুদ্ধ, বাবা বলছে যুদ্ধ। তো আমি একদিন দুজনকে ডাকলাম, তো আমি বললাম কী বলো তো, কী বলতে চাইছো? বলছে না পাকিস্তান এবার দখল করতেই হবে, অনেক বাড়াবাড়ি হয়েছে। বাবা কি বললাম, তোমার বোন তোমার জমি দখল করে নিল, তুমি কিছু করতে পারলে না, তুমি করবে পাকিস্তান দখল? তার থেকে আমি বললাম ছোটো পিসিকে পাঠাও, যেভাবে বাড়ি দখল করেছিল ওভাবে যদি পাকিস্তানের কিছুটা জায়গা অন্তত দখল করে আনতে পারে পিওকে থেকে, একমাত্র সম্ভব আমার পিসিকে পাঠালে অসুবিধা নেই। তো সেইটা বলছি, তো আমার পিসি একমাত্র ওইরকম ধরনের লোক যারা পাকিস্তান দখল করতে পারে। বাবা পাকিস্তান কি করে দখল করবে? বাবাকে সামান্য বলেছে কমন রাস্তাটা ছেড়ে দেবো, বাবা বলেছে হ্যাঁ। আমি বলছি তুমি কি ছাদ দিয়ে উড়ে লাফ মারবে নাকি রাস্তায়? কমন রাস্তা ছেড়ে দিচ্ছে, পিওকে তুমি কি দখল করবে? ওটা তো পুরোটাই কমন। যাই হোক, তো এসবের মধ্যেই যেটা বলার, যে এরই মধ্যে একটা ভালো জিনিস এসছে এত কিছু যুদ্ধ ফুদ্ধর মধ্যেও, সেটা হচ্ছে সিঁদুর। সিঁদুরটা, এবং সিঁদুর আসার পর মোদি বলুন, ভারতবর্ষ বলুন, হিন্দুত্ববাদী দল বলুন, সনাতন বলুন, সবাইকে ছেড়ে দিলাম। সব থেকে লাভবান যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে খুকুমনি আলতা খুকুমনি। অ্যাডের একটা ট্যাগ লাইন পাওয়া গেছে,
ঠিক আছে, সিঁদুর। এবং রিসেন্টলি একটা আমি বক্তব্য শুনছিলাম, নরেন্দ্র মোদী বলছেন আমার শরীরে রক্ত বইছে না, সিঁদুর বইছে। এবার কত বড় বজ্জাত ছেলেপুলে এই ভিডিওটার নিচে তলায় গিয়ে লিখে এসছে শুধু ডোনাল্ড ট্রাম্প ফোন করলেই সিঁদুরটা গলে যায়, জল হয়ে যায়। হ্যাঁ, মানে আমি বলছি এই রকম বন্ধু থাকার থেকে না থাকা ভালো, যে একবার ফোন করেছে তারপরে আর সব খুশ। যাই হোক, তো এই কথা বলতে বলতেই যেটা জানাই যে প্রায় আধ ঘন্টার ওপরে আমরা এই অনুষ্ঠানটা চালাচ্ছি। তো অনুষ্ঠানের মাঝে ভারতবর্ষে যেটা সবচেয়ে দরকারি সেটা হচ্ছে অনুষ্ঠানের মাঝে একটা চা। তোমরা চা খাবে না? খাবে তো? মিটিংয়ের মাঝে ডাক্তারকে যদি আমরা চা খাওয়াতে পারি, হাসলে হবে। এরা মানুষ সৌজন্যতা দেখিয়েছে, ডাক্তাররা এসছে চা খাইয়েছে, তো এরা স্ট্যান্ড আপ কমেডির মাঝেও চা খাওয়া উচিত। তো আমরা একটা জাস্ট 5 মিনিটসের গ্যাপ নিচ্ছি, একটা চা পানের বিরতি আপনাদের জন্য রয়েছে। চাটা খেয়ে আমরা আবার শুরু করছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, না, এটা দুজনের অনুপ্রেরণা, যে চা খাওয়াতে চেয়েছে আর যে ছোটবেলায় রেল লাইনে চা বেচতো, দুটোই। এবার তুই কোনটার অনুপ্রেরণা ধরবি তুই ভেবে নে ভাই, আমি এটা রিস্ক নেব না। চলো, থ্যাংক ইউ সো মাচ।